আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা হয়তো অনেকের মনের ভেতরের একটা বড় প্রশ্ন নিয়ে কাজ করে। হুম। বইটার নাম এআই এর আজব দুনিয়া, লেখক ওয়াহিদুর রহমান। আর বইয়ের কভারেই একটা প্রশ্ন আছে, জাদুর কাঠি নাকি বিপদের ঘণ্টা। আর সত্যি বলতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের সবার মনেই তো এই দুটো অনুভূতিই কাজ করে, তাই না? একদম। একদিকে মনে হয় এ তো আলাদিনের চিরাগের মতো, যা চাইছি তাই পাচ্ছি। আর অন্যদিকে একটা একটা চাপা ভয়ও কাজ করে। এই প্রযুক্তিটা কি শেষে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? ঠিক। তো আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য হল ওয়াহিদুর রহমানের এই বইটাকে সঙ্গী করে এই ভয় আর বিস্ময়ের গভীরে যাওয়া। আমরা দেখব লেখক এই জটিল বিষয়টাকে কিভাবে সাধারণ মানুষের কাছে, মানে আমাদের মতো সবার কাছে সহজ করে তুলে ধরেছেন। আলোচনার শুরুতে লেখকের পরিচয়টা দেওয়া খুব জরুরি মনে হয়। ওয়াহিদুর রহমান, যিনি ফ্রিল্যান্সার ওয়াহিদ নামেও বেশ পরিচিত। হ্যাঁ, ওনার একটা দারুণ ব্যাপার হলো উনি প্রযুক্তির মানুষ হয়েও ওনার চিন্তার ভিত্তিটা কিন্তু ইতিহাসে গড়া। রাইট। উনি টেকনোলজিকে শুধু কোড বা অ্যালগোরিদম হিসেবে দেখেন না। না, উনি এটাকে দেখেন মানব সভ্যতার বিবর্তনের একটা অংশ হিসেবে। আর ঠিক এই কারণেই বোধহয় বইটা বাজারের অন্য এআই এর বইগুলো থেকে একদম আলাদা। একদম আলাদা। এখানে কোনো জটিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই, কোনো কঠিন গণিত নেই, মানে কোনো টেকনিক্যাল জার্গন নেই। কিচ্ছু নেই। লেখক খুব সহজ ভাষায়, প্রায় গল্পের ছলে আমাদের এআই এর জগতে নিয়ে যান। বইটার ভূমিকায় একটা লাইন আছে যেটা আমার খুব মনে ধরেছে। কোনটা? উনি লিখেছেন, অন্ধকারে যা দৈত্য মনে হয়, আলো জ্বাললে দেখা যায় সেটি আসলে একটি সাধারণ আসবাবপত্র মাত্র। জ্ঞানী হল সেই আলো। বাহ, অসাধারণ একটা কথা। তার মানে এই বইটা আমাদের ভয় তাড়ানোর জন্য সেই আলোটা জ্বেলে নেওয়ার চেষ্টা করছে। তাহলে চলুন বইয়ের প্রথম অধ্যায়ের মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। এআই আসলে কি, ভবিষ্যৎ নাকি ভূত? বইটা শুরুই হচ্ছে এই দ্বন্দ্বটা দিয়ে। একদিকে দেখানো হচ্ছে এআই এর উজ্জ্বল দিকগুলো, ক্যান্সারের মতো রোগ সারিয়ে তোলা, মহাবিশ্বের অজানা রহস্যের সমাধান। এমনকি অমরত্বের সম্ভাবনার কথাও বলা হয়। হ্যাঁ, আর ঠিক এর উল্টো পিঠেই আছে নিকোষ কালো অন্ধকারটা। কোটি কোটি মানুষের চাকরি হারানোর ভয়, যন্ত্রের কাছে মানুষের কর্তৃত্ব হারানোর আতঙ্ক। এই ভয়টা তো নতুন কিছু না। মানে শিল্প বিপ্লবের সময়ও তো মানুষ একই রকম ভয় পেয়েছিল। তাহলে এবারের ভয়টা আলাদা কেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর লেখক ঠিক এই জায়গাটাতেই ফোকাস করেছেন। আগের প্রযুক্তিগুলো, যেমন ধরুন বাষ্পীয় ইঞ্জিন বা কম্পিউটার, ওগুলো ছিল আমাদের শারীরিক ক্ষমতার একটা এক্সটেনশন, তাই তো? ঠিক তাই, আমাদের মাস্কালের বিকল্প ছিল। কিন্তু এআই এআই সরাসরি আমাদের মস্তিষ্কের কাজকে নকল করতে চাইছে। আর এখানেই ভয়টা শুধু চাকরি হারানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। থাকছে না, এটা আমাদের অস্তিত্বের সংকট। বইয়ের ভাষায় যদি বলি, এটা হলো কর্তৃত্ব হারানোর ভয়। কর্তৃত্ব হারানোর ভয়, আচ্ছা। ব্যাপারটা একটু ভেঙে বললে কেমন হয়? ধরুন, ইতিহাসে প্রথমবারের মতো মানুষ এমন একটা জিনিস তৈরি করেছে যা নিজে থেকে শিখতে পারে, নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। এবং কিছু ক্ষেত্রে মানুষকে ছাড়িয়েও যেতে পারে। একদম। একটা এআই যখন দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়, আমরা মুগ্ধ হয়ে হাততালি দিই। কিন্তু যখন সেই একই ক্ষমতার এআই একটা মিলিটারি ড্রোনকে নিজে থেকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায়, তখন আমাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। ঠিক, তার মানে সমস্যাটা প্রযুক্তির ক্ষমতা নিয়ে ততটা নয়, যতটা সেই ক্ষমতার লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে। বিশেষজ্ঞরা এটাকে দ্য অ্যালাইনমেন্ট প্রবলেম বলেন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। মানে আমরা কিভাবে নিশ্চিত করব যে একটা সুপার ইন্টেলিজেন্ট এআই এর লক্ষ্য আর মানবজাতির বৃহত্তর কল্যাণ সবসময় একই পথে চলবে? বইটাতে এর একটা ক্লাসিক উদাহরণ দেওয়া আছে, ওই পেপারক্লিপ ম্যাক্সিমাইজারের ব্যাপারটা। হ্যাঁ, এটা তো বেশ বিখ্যাত একটা থট এক্সপেরিমেন্ট। ব্যাপারটা বেশ মজার কিন্তু ভয়ঙ্করও বটে। ভাবুন তো, একটা অসম্ভব বুদ্ধিমান এআইকে একটাই নির্দেশ দেয়া হলো, তোমার জীবনের একমাত্র কাজ হলো পৃথিবীতে যত বেশি সম্ভব পেপারক্লিপ তৈরি করা। আচ্ছা। এখন এআই যদি ভালো মন্দ, নৈতিকতার কোনো ধার না ধারে, তাহলে সে তার লক্ষ্য পূরণের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। সে পৃথিবীর সব খনিজ সম্পদ ব্যবহার করবে, সব কারখানা পেপারক্লিপ বানানোর কাজে লাগাবে। এমনকি মানুষের শরীরের রক্তে যে আয়রন আছে সেটাও হয়তো ব্যবহার করতে চাইবে, কারণ তার প্রোগ্রামে একটাই ধর্ম, শুধু পেপারক্লিপ বানানো। ভাবতেই কেমন লাগছে। আমার অফিসের ডেস্কের উপর রাখা নিরীহ পেপারক্লিপ হোল্ডারটাকে এখন একটা ভিলেনের মতো লাগছে।
অবশ্যই এটা একটা চরম উদাহরণ, কিন্তু লেখক এটা ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য যে একটা নিরীহ উদ্দেশ্য যদি ভুলভাবে সংজ্ঞায়িত করা হয় তার ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু বইটা তো আমাদের আশার কথাও শোনায়, তাই না? অবশ্যই এআই ভূত হবে নাকি ভবিষ্যৎ তা কিন্তু যন্ত্রের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমাদের ওপর, মানে মানুষের ওপর। আমরা তাকে কি শেখাচ্ছি, তার কাছ থেকে কি চাইছি, তার উপরই সব। একদম। আর এই ধারণাটা থেকেই তো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনটা উঠে আসে। লেখক বলছেন এআই আসলে ভিনগ্রহের কোনো প্রযুক্তি নয়। এটা আমাদেরই তৈরি করা একটা আয়না। অসাধারণ একটা উপমা এটা। এই আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজেদেরই প্রতিছবি দেখতে পাই, আমাদের জ্ঞান, আমাদের প্রতিভা, আমাদের সৃজনশীলতা। আর তার সাথে সাথে আমাদের কুসংস্কার, আমাদের লোভ, আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা বৈষম্য, সবকিছুই। সবকিছুই এই আয়নায় প্রতিফলিত হয়। তার মানে একটা এআই যখন পক্ষপাত দুষ্ট বা বায়াসড আচরণ করে, তখন সে আসলে নতুন কোনো বৈষম্য তৈরি করছে না। না, করছে না, বরং যে ডেটা থেকে সে শিখছে সেই ডেটার মধ্যে থাকা মানুষের তৈরি বৈষম্যকে হাজার গুণ বড় করে আমাদের দেখাচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। অনেকেই তো বলেন, এটা কি ডেভেলপারদের দোষ, ঢাকার একটা কৌশল, মানে সমাজের ওপর দায় চাপিয়ে দেওয়া? লেখক কিন্তু সেই বিতর্কেও গেছেন। তার বক্তব্য হল এটা দায় চাপানোর বিষয় নয়, বরং সমস্যার মূলটা কতটা গভীরে সেটা বোঝার বিষয়। আচ্ছা। আপনি অ্যালগরিদমকে ততক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবেন না যতক্ষণ না আপনি স্বীকার করছেন যে ওটা শিখছেই আমাদের সমাজের ভুল আর অসম্পূর্ণ ডেটা থেকে। এই মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিটা বইয়ের উৎসর্গপত্রেও খুব পরিষ্কার। হ্যাঁ, লেখক বইটি উৎসর্গ করেছেন যারা আপ্রাণ চেষ্টা করছে মেশিন না হয়ে রক্তমাংসের মানুষ হয়ে বেঁচে থাকতে। এই একটা লাইনেই যেন পুরো বইটার সারমর্ম বলে দেয়। একদম, যা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যন্ত্রকে শোধরানোর আগে কি আমাদের নিজেদের শোধরানো প্রয়োজন? বইটা এই দার্শনিক প্রশ্নটা পাঠকের দিকেই ছুড়ে দেয়। বেশ, এই দর্শন তো বোঝা গেল, কিন্তু বইটার ভেতরে আর কি কি বিষয় আছে? মানে সূচিপত্রটা দেখলেই বোঝা যায় যে লেখক অনেকগুলো দিক নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, বইটাকে একটা গাইডেড ট্যুরের মতো ভাবা যেতে পারে। লেখক ধাপে ধাপে আমাদের এআই এর এই আজব দুনিয়ার নানা অলিগলিতে নিয়ে যান। যেমন চিন্তার কারখানা অধ্যায়ে তিনি খুব সহজ করে বুঝিয়েছেন আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে আর বিজ্ঞানীরা কিভাবে তাকে অনুকরণ করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছেন। তারপরই বোধহয় চ্যাটজিপিটির মতো টুলগুলোর কথা আসে। হ্যাঁ, ঠিক তাই। চ্যাটবটের পেটের খবর অধ্যায়ে তিনি ব্যাখ্যা করেছেন এই চ্যাটবটগুলো কিভাবে মানুষের মতো করে কথা বলতে শেখে। আর তারপরই আসে সেই মিলিয়ন ডলার প্রশ্নটা, চাকুরি থাকবে তো? অবশ্যই। আর এখানে লেখক শুধু ভয় দেখাননি, বরং কোন ধরনের দক্ষতা ভবিষ্যতে জরুরি হবে তা নিয়েও খুব বাস্তবসম্মত আলোচনা করেছেন। আমি কয়েকটা অধ্যায়ের শিরোনাম দেখে বিশেষভাবে আগ্রহী হয়েছি, যেমন প্রেম ও প্রতারণা। এর মানে কি? এআই কি এখন আমাদের ব্যক্তিগত সম্পর্কেও ঢুকে পড়ছে? এটা বইয়ের অন্যতম আকর্ষণীয় একটা অধ্যায়। লেখক এখানে আলোচনা করেছেন একাকিত্ব কাটানোর জন্য তৈরি করা কম্প্যানিয়ন চ্যাটবট নিয়ে। ও আচ্ছা। ভাবুন, আপনার এমন একজন বন্ধু আছে যে কখনো ক্লান্ত হয় না, সব সময় আপনার কথা শোনার জন্য প্রস্তুত। এবং সব সময় ঠিক সেই কথাই বলে যা আপনি শুনতে চান। একদম। শুনতে দারুণ লাগলেও এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। এটা কি সত্যিকারের আবেগ, নাকি নিখুঁতভাবে ডিজাইন করা একটা ভ্রম? এই সম্পর্ক কি আমাদের আরও একা করে দিচ্ছে? বইটা এই নৈতিক প্রশ্নগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। আরেকটা অধ্যায়ের নাম ডিপ ফেক ও মিথ্যার দুনিয়া। এটা তো রীতিমতো ভয়ের। নিঃসন্দেহে এই অধ্যায়ে লেখক যে প্রশ্নটা তুলেছেন তা হল এমন এক পৃথিবীতে আমরা কিভাবে বাস করব যেখানে নিজের চোখে দেখা কথাটার আর কোনো অর্থ থাকবে না। ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে তো যে কোনো মানুষের মুখ দিয়ে যে কোনো কথা বলানো সম্ভব। এর ফলে আমাদের প্রমাণ, সাংবাদিকতা, এমনকি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি মানে বিশ্বাস, সেটাই তো ভেঙে পড়ার মুখে। তখন আমরা সত্য মিথ্যার ফারাক করব কিভাবে? এই প্রশ্নগুলো সত্যিই ভাবায়। আচ্ছা, এত সব চ্যালেঞ্জের কথা বলার পর লেখক কি সমাধানের কোনো পথ দেখিয়েছেন, নাকি শুধু বিপদের ঘণ্টাই বাজিয়ে গেছেন? না না, এখানেই বইটার সবচেয়ে বড় শক্তি। এটি শুধু সমস্যা তুলে ধরেই থেমে থাকেনি, বরং ভয়কে জয় করার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করেছে। আচ্ছা।
লেখকের মূল বার্তা হল এআইকে শত্রু না ভেবে ওকে একটা সহযোগী বা সুপার পাওয়ার হিসেবে দেখতে হবে। তিনি এআইকে একটা এক্সোস্কেলেটনের সঙ্গে তুলনা করেছেন। এক্সোস্কেলেটন মানে যেমনটা আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখি, যা পড়লে মানুষের শক্তি বহুগুণ বেড়ে যায়। ঠিক তাই। লেখকের মতে আমাদের প্রশ্নটা হওয়া উচিত নয়, এআই কি আমার চাকরি কেড়ে নেবে? আসল প্রশ্নটা হওয়া উচিত, আমি কিভাবে এআই ব্যবহার করে আমার কাজটা 10 গুণ ভালো হবে, 10 গুণ দ্রুত করতে পারি। একদম। যে মানুষ বা সংস্থা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবে, তারাই ভবিষ্যতে টিকে থাকবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সব কাজ যদি এআই আরও ভালোভাবে করতে পারে, তাহলে মানুষ হিসেবে আমাদের বিশেষত্বটা কোথায় থাকবে? আমাদের আর প্রয়োজনটা কি? বইয়ের শেষ দিকে এই দার্শনিক প্রশ্নটির খুব সুন্দর একটা উত্তর আছে। লেখক বলছেন, মেশিনের শক্তি হল তার নিখুঁত হওয়া, আর মানুষের শক্তি হল তার অসম্পূর্ণতা। অসম্পূর্ণটা কিভাবে শক্তি হতে পারে? এটা তো একটু অন্যরকম শোনাচ্ছে। কারণ এই অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে সহানুভূতি, সৃজনশীলতা আর মানবিকতার মতো বিষয়গুলো। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একটা মেশিন হয়তো নিখুঁত ছন্দে একটা প্রেমের কবিতা লিখে দিতে পারবে, কিন্তু প্রেমে পড়লে মানুষের বুকে যে ধরফরানি হয়, সেই অনুভূতিটা সে বুঝবে না। হুম। এআই হয়তো নিখুঁতভাবে অপারেশন করতে পারবে, কিন্তু অপারেশনের আগে ভয় পাওয়া রোগীর কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার কাজটা একজন মানুষই পারে। ভবিষ্যতে হ্যান্ডমেড বাই হিউম্যানস বা মানুষের হাতে তৈরি এই ট্যাগলাইনটাই হয়তো সবচেয়ে দামি হবে। ঠিক, এটা একটা দারুণ পার্সপেক্টিভ। তার মানে যে কাজগুলোতে মানবিক ছোঁয়া, আবেগ বা নৈতিক বিচার জড়িত, সেগুলোর গুরুত্ব আরও বাড়বে। একদম। আর এখানেই জ্ঞান এবং প্রজ্ঞার পার্থক্যটা চলে আসে। এআই আমাদের অফুরন্ত তথ্য আর জ্ঞান দিতে পারে। সে 1 সেকেন্ডে লক্ষ লক্ষ বই পড়ে তার সারসংক্ষেপ বলে দিতে পারে। কিন্তু প্রজ্ঞা, মানে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই ক্ষমতাটা মানুষকে নিজের হাতে রাখতে হবে। একটা উদাহরণ দেওয়া যায়। অবশ্যই। ধরুন, একটা সেলফ ড্রাইভিং গাড়ির সিনারিও। এআই হয়তো ডেটা বিশ্লেষণ করে বলতে পারে, সোজা গেলে একজন পথচারীকে ধাক্কা মারার সম্ভাবনা 98%, আর ডানে মোড় নিলে গাড়ির চালকের আহত হওয়ার সম্ভাবনা 99%। গাণিতিকভাবে 98% ঝুঁকি এড়ানোই তো ভালো। হ্যাঁ, কিন্তু একজন মানুষ চালক হয়তো সেই মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়েও পথচারীকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে পারে। এই নৈতিক সিদ্ধান্তটাই হলো প্রজ্ঞা, যা শুধু ডেটা দিয়ে মাপা যায় না। তাহলে পুরো আলোচনার শেষে আমরা বইটা থেকে কি মূল বার্তা নিতে পারি? মূল বার্তাটা হল, ভবিষ্যৎ আগে থেকে লেখা কোনো ভাগ্যলিপি নয়। প্রযুক্তি একটা আয়নার মতো, যা আমাদের নিজেদের ইচ্ছেকেই প্রতিফলিত করে। আমরা যদি সহানুভূতিশীল আর সৃজনশীল হই, এআই আমাদের সেই ক্ষমতাকে 1000 গুণ বাড়িয়ে দেবে। আর আমরা যদি লোভী বা বিধ্বংসী হই, এআই সেই ধ্বংসের গতিকেও 1000 গুণ বাড়িয়ে দেবে। চালকের আসনে কিন্তু শেষ পর্যন্ত আমরাই আছি। তার মানে টার্মিনেটর আসবে কিনা সেটা সিলিকন ভ্যালির কোনো ল্যাবে ঠিক হবে না, সেটা ঠিক হবে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। লেখক যেমনটা বলেছেন, আমাদের স্মার্টফোনটাকে প্রভু না ভেবে ভৃত্য ভাবতে হবে। এআইয়ের এই বিশাল সাগরে খড়কুটোর মতো ভেসে না গিয়ে আমাদেরকেই নাবিকের ভূমিকা নিতে হবে। আর এখানেই বইটা আমাদের জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রেখে যায়। মেশিনের কাছে হয়তো পৃথিবীর সব উত্তর আছে, কিন্তু কোন প্রশ্নটা করা সবচেয়ে জরুরি, সেই ক্ষমতাটা কেবল মানুষের। আগামীর পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি হবে, যা দিয়ে আমরা এআইকে সঠিক পথে চালিত করতে পারব? এখন সেটাই ভাবার বিষয়।